সকাল পেরিয়ে ধরণীতে সন্ধ্যা নামলেও জ্বর কমেনি ইরোর। মাথায় যন্ত্রণা, কপালের শিরাগুলো বারবার ফুলে উঠেছে, গলা শুকিয়ে এসেছে। টেবিলের উপর বোতলে পানি, তবে তা নিয়ে খাবার ক্ষমতা নেই ইরোর। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে, যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে আছে ইরো। কাঁদতে পারে না, কাঁদলেও পেটে অসম্ভব ব্যথা লাগছে তার। সন্ধ্যা থেকে কিছুই না খাওয়া ফলে ইরু প্রচণ্ড খিদে লেগেছে। গলায় একটু স্বর নেই। ইরু কাঁদে তার এই নির্মল ভাগ্যর জন্য। বেঁচে থাকা ভীষণ শখ তার, কিন্তু তার সৎ মা তো আর তাকে বাঁচতে দেবে না। সে যখন বলেছে খেতে দিবে না, তার মানেই দিবে না। এতে যদি ইরুর মৃত্যু হয় হবে। ইরু নিজের সমস্ত শক্তি দিয়ে নিজের শরীর টেনে টেবিলের কাছে নিয়ে গেল। তারপর কাঠের টেবিলের পায়া ঝাঁকাতে পানির বোতলটা কাত হয়ে গেল, পড়লো ইরুর মাথার উপর। ইরু বেদনায় কুঁকড়ে গেল, তাও সহ্য করে বোতলের মুখ খুলে এক ঢোক পানি খেতে বোতল এক পানি ইরুর নাকে মুখে পড়ে ভীষণ লেগে যায়। কাঁচতে কাঁচতে ইরু পেট চেপে ধরে গেল, গোল হয়ে যায়। নাক দিয়ে রক্ত বেরিয়ে যায় ইরুর। আস্তে আস্তে আবারও নিস্তেজ হয়ে যায় শরীর। ঘড়ির কাঁটায় রাত 11টা 10। বাড়ির সকলে ঘুমিয়ে যেতে ইরুর সৎ বোন লিমা দরজার তালা খুলে ভিতরে ঢোকে। এতক্ষণ রোকেয়া খাতুন জেগে থাকায় সে আসতে পারেনি। ঘুমাতেই চাবি চুরি করে এসেছে। বাড়ির ভেতরে লুকিয়ে একমাত্র ইমাই ইরুকে ভালোবাসে। যদিও ইরু এটা জানে, তবে ইলাম বাইরে আচরণ দেখলেও কেউ বলবে না তার ইরুর প্রতি মায়া আছে কোনো। ইলাম ঘরে ঢুকে আবার দরজা লাগিয়ে দেয়। হাতে একটা শপিং ব্যাগ। ইরুর থেকে 3 বছরের বড় সে। চট্টগ্রাম কলেজে অনার্স প্রথম বর্ষে পড়েছে। কাল থেকে মায়ের অনাবিত অত্যাচার সে দেখেছে, তার প্রতিবাদ করেনি। কারণ করলে রোকেয়া খাতুন আরও মারবে ইরুকে। ইলাম ধীরে পায়ে ইরুর বিছানায় গিয়ে বসে মাটিতে শুয়ে আছে ইরু। চুলগুলো এলোমেলো, ধীরে ধীরে নিঃশ্বাস চলছে। অচেতন অবস্থায় জ্বরে ঘোরে কেঁপে কেঁপে উঠছে। ইলাম ইরুকে কোনো মনে তুলে বিছানায়। ইরুর জামার হাতা ভিজে গেছে। এক মনে হলো চেঞ্জ করবে, আর এক মনে মনে হলো না থাক, তাই আর করেনি। বিছানায় শুয়ে ইরুকে নিজের সাথে উঠে বসালো। কতক্ষণ ডাকার পর ইরু ঝাপসা চোখে জোড়া মেলালো। আশেপাশে তাকাতে ইলাম ফিসফিস করে বলল, ইরু, ইরু শুনতে পাচ্ছিস? হাঁকে। ইলাম গায়ে হাত বুঝতে পেরেই গায়ে অসম্ভব জ্বর। তাই আর দেরি না করে শপিং ব্যাগের আনা টিফিন বাটিটা বের করলো। খুব সামান্য পরিমাণ ভাত আর আলু ভাজি ওতে, যাতে রোকেয়া খাতুন বুঝতে না পারে সেভাবে নিয়েছে। ইলাম জানতো ইরুর জ্বর আসবে, কারণ প্রতিবার বৃষ্টি ভিজলে ইরুর জ্বর হয়। যদি ইলাম বাড়িতে থাকে তবে ইরু আদল কপালে জোটে না। তো এভাবে বিছানায় পড়ে না খেয়ে দিন কাটায়। ইলাম তাড়াতাড়ি ভাত মাখিয়ে ইরুর গালে তুলে দেয়। ইলাম ওয়াক তুলে তা দেখে ইলাম পানি খাইয়ে দেয়। খুব জোরে করে কয়েক গাল ভাত খাইয়ে দিল। তারপর আগে থেকে আনা ব্যথার জ্বরের ঔষধ জোর করে খাইয়ে দিল ইরুকে। তারপর ইরুর কপালে একটা চুমু খেয়ে শপিংয়ের ব্যাগে থাকা পাউরুটি প্যাকেটটা ইরু দেখিয়ে বিছানায় দেওয়ালের পাশে কোনায় তোয়াশকের নিচে রাখলো, যাতে রোকেয়া খাতুনের চোখে না পড়ে। তারপর ইরুর পানির বোতলে পানি ভরে ইলাম চলে গেল রুম থেকে। যাওয়ার আগে ইরু গায়ে খেতা দিয়েছে। ঘরের তালা দিয়ে চাবি যেখানে ছিল সেখানে রেখে বাটিটা সুন্দর করে ধুয়ে মুছে রেখে ইলাম ঘরে চলে এলো। উপরে সে পাষাণ হলেও ভিতরে সেই ইরুর বড় বোনের মতোই। একজন বোন কি পারে তার ছোট বোনের কষ্ট মেনে নিতে? তাই রাতের আধারে উপকারটুকু করলো। ইরু ঝাপসা হয়ে যাওয়া চোখ দুটো খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, দুনিয়ার সব সুখে তোমার হোক আপা, তোমার মতো বোন পেয়ে আমি। ইরুর চোখ বুজে এলো, কথাগুলো জড়িয়ে এলো। সারাদিন খালি পেটে জ্বরের ঘোরে অচেতন হয়ে ঘুমানোর ফলে এখন পেটে একটু খাবার পড়তে আবারও চরম ঘুম এসে ধরল ইরুর চোখে। ইরু দিন দুনিয়ায় ভুলে তলিয়ে গেল ঘুমের দেশে। রাত 8টার আগে শ্রেয়সীকে বাড়িতে দিয়ে যায় মেহরজ। তখনও আলতাফ শেখ বাড়িতে ফেরেনি। তোহা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, সাথে খাদিজা খাতুনও ছিল। মেহরাজ ভদ্রতার খাতিরে খাদিজা খাতুনকে পায়ে হাত দিয়ে সালাম করলো। খাদিজা খাতুন ভীষণ খুশি হলো মেহরাজের ব্যবহার দেখে। মেহরাজকে বাড়ির ভেতরে ডাকলেও মেহরাজ যায়নি।
তা তারা দেখিয়ে চলে এসেছে তোহার হাতে শ্রেয়সীকে তুলে দিয়ে। আসার আগে শ্রেয়সী ইরুদের বাড়িতে গিয়েছিল। তখন ইরুর মা বলেছে ইরু নাকি নানার বাড়িতে বেড়াতে গেছে। তা শ্রেয়সী বিশ্বাস হয়নি। শ্রেয়সী যতদূর জানে ইরু কোনোদিনও ওর নানার বাড়িতে যায় না। তাহলে হঠাৎ গেল, বেশি না ভেবে চলে আসে আবার মেহেরোজের সাথে। শ্রেয়সীকে রেখে মেহেরোজ সোজা ফাহিমদের বাড়িতে চলে যায়। সেখানে ফাহিমের আগেই তৈরি করে রাখা ফাইলটা নিয়ে নেয় মেহেরোজ। আর শ্রেয়সীর ভুল ভাঙন এবার আসল কাজ করবে। যেহেতু মেহেরোজের চতুর্থ মন বলছে এর ভেতরে বিশাল ঘাপটা আছে, সেহেতু আগে সতর্ক থাকা ভালো। ফাহিমের মা শাহিদা খাতুনের রাতের খাবার খেয়ে যাওয়ার জমা অনুরোধ করলেও মেহেরোজ শোনেনি। কারণ সে জানতো তার মা না খেয়ে বসে আছে তার অপেক্ষায়। আর রেস্টুরেন্টে খেয়ে এক্ষুনি তো মেহেরোজের পেট ভরে আছে। তাই না খেয়ে সবাই থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় মির্জাবাড়ির উদ্দেশ্য। ঘড়ির খাতায় রাত 12টা টিক টিক শব্দে তাই জানা দিচ্ছে মেহেরোজ বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল এতক্ষণ। হঠাৎ মেহেরোজের মোবাইলের মেসেজে একটা নোটিফিকেশন আসে। মেহেরোজের ভ্রু জোড়া কুঁচকে যায়। এত রাতে কে নক দিল? মেহেরোজের ল্যাপটপ বন্ধ করে মোবাইল হাতে নেয়। তারপর লক খুলে মেসেঞ্জারে প্রবেশ করতে প্রথম আইডিটা চোখে পড়ায় ভুয়া পুলিশ। মেহেরোজের নামটা দেখে ভীষণ হাসি পেল হুট করে। নিজেকে সামলে নিকনেমটা ডিলিট করলো। এটা অনেক আগেই দেওয়া নিকনেম। ডিলিট করতে গিয়ে নিজের নামের দিকে চোখ যেতে মেহেরোজের ভ্রু জোড়া আরও কুঁচকে গেল। তোহা তার নাম সেভ করে রেখেছে। সাঁতার জানা সমুদ্রের প্রাণী, লাইক সিনিয়রের সে প্রাণী। বন্ধু বলে বোন এমন অপমান। আর সে সাঁতার না জানলেও নৌবাহিনীতে চাকরি কে দিত? মেহেরোজের ভাবনার মাঝেই আবারও মেসেজ আসার শব্দ হলো। মেহেরোজ নামটা ডিলিট করে সিন করতে তোহার করা মেসেজ চোখে পড়লো। প্রথমে সালাম দিল, পরে রেখেছে এই তোর সাহস কী করে হয় আমার নিকনেম ডিলিট করার? মেহেরোজ একটা তপ্ত শ্বাস ছাড়লো। শ্রেয়সী ভাবি ভাবতেই মেহেরোজ টপিং করলো। তা আগে বল তুই শ্রেয়সীর ভাবি মানে বুঝলাম না কাহিনী কি? মেহেরোজের মেসেজ তোহা হা করে রিয়াক্ট করে বলল, তুই ভাই সমুদ্রে থাকিস 364 দিন, তুই কিভাবে কাহিনী বুঝবি? মেহেরোজ ভ্রু কুঁচকে আবার কঞ্চিত করে বিরক্ত হয়ে টাইপিং করলো, মজা করিস না। আচ্ছা ওয়েট, গ্রুপ অ্যাড দে তাহলে বুঝবি, আর দেখা করিস সব বলবো। কিসের গ্রুপ? ওয়েট। মেসেজটা আসার সাথে সাথে মেহেরোজকে একটা মেসেঞ্জার গ্রুপ অ্যাড দিল। মেহেরোজ সেখানে ঢোকার পর আবার অবাক। সেখানে ফাহিম অলরেডি টেক্সট করেছে। তুহিন আছে, তোহা আছে, আরও 2-3 জন ফ্রেন্ড আছে তাদের। হাই স্কুল লাইফ এর একটা ফ্রেন্ড সার্কেল। যেহেতু মেহেরোজ একটু গম্ভীর স্বভাবের, তাই সে এতটা গুরুত্ব রাখেনি। তবে বাকি সবাই ওকে মনে রেখেছে। গ্রুপ থেকে বেরিয়ে মেহেরোজ তোহাকে মেসেজ করে, তোরা সব একসাথে আসিস কবে থেকে? আর আমি একমাত্র জানি না। বাহ মেহেরোজ, কথায় তোহা এবার সিরিয়াস হয়ে টপিক করলো। আসলে দোস্ত, এই আইডি আমি চালাই না, এটা সিক্রেট আইডি। আর আমি আগে জানতাম তুই শ্রেয়সীর হাজবেন্ড। তবে ফাহিমের কাছে তোর কথা শুনলাম, তখন বুঝে গেছি সব। আর বাকিটুকু সব সর্বোচ্চ চেষ্টা করে শ্রেয়সী ভুল ভাঙাতে। আর দেখলাম তোর আজ বাড়িতে আসার পর থেকেই ননদিনী বেশ লজ্জা পাচ্ছে তোহা কথায়। মেহেরাজ বলে, তুই কবে বিয়ে করলি? তুহিন তো বিয়ে করেনি, আর তোকে এত তাড়াতাড়ি বিয়ে দিল, আমাকে বললিও না তোরা। আসলে বিয়েটা সম্পূর্ণ পরিকল্পনা তো দোস্ত। তুই জানিস দেশের অবস্থা কি, আর আমরা গোপন একটা মিশনে আছি। সব বলবো তোকে সময় মতো। এখন শুধু মনে রাখ আমি তোর বউ, এর ভাবি মানে তোরও ভাবি। সম্মান দে দোস্ত, ভাবি ডাক। মেহেরজ গ্রুপে ঢুকে সবাইকে মিশন দিয়ে মেসেজ দিল। এক এক করে সবাই সিন করা শুরু করলো। তোহা আর তুহিন 1 বছরের ছোট ভাই বোন, তবে একই ক্লাসে পড়েছে। তবে তোহাকে দেখলে বোঝাই যায় না ওর বয়স কত। আর হাই স্কুল লাইফ থেকে তোহার সাথে মেহেরজের বন্ধুত্ব, যদিও মেহেরজ এখন দীর্ঘ সময়ের জন্য সমুদ্রে থাকে, তাই কথা হয় না বললেই চলে। তবে ওর বন্ধুরা ওকে ভুলে যায়নি, কিংবা মেহেরজ ও কাউকে ভুলতে পারেনি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা চলবে।